সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেপ্তার। সংস্কার ও নির্বাচন প্রশ্ন অন্তর্বর্তী সরকারের করণীয় কি তা বুঝতে চায় বিএনপি। ব্রাহ্মণবাড়িয়ায় 10 টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 30। জানাবো কর্মস্থলে না ফেরা অপরাধী কর্মকর্তাদের খুঁজছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেপ্তার। ঠাকুরগাঁও 2 আসনের 7 বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দিবাগত রাত 2টা 30 মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি। সংস্কার ও নির্বাচন প্রশ্ন অন্তর্বর্তী সরকারের করণীয় কি তা বুঝতে চায় বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে তা কোন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তা বুঝতে চায় বিএনপি। এছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের রোডম্যাপ কেন দেওয়া হচ্ছে না, কবে নাগাদ শুরু হবে সংস্কার কাজ, এই বিষয়ে স্পষ্ট হতে চান দলটির নীতি নির্ধারকরা। বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতির সংস্কার ও নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করতে চায় বিএনপি। তবে এর আগে রাষ্ট্র সংস্কার নিয়ে দলের পক্ষ থেকে সুপারিশমালা তুলে ধরবে দলটি। এজন্য এরই মধ্যে 6টি কমিটি চূড়ান্ত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এরই মধ্যে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন গঠন করেছে। আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে। ব্রাহ্মণবাড়িয়ায় 10 টাকা দিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 30। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কাঁচা সড়ক সংস্কার করতে সিএনজি চালিত অটোরিকশা থেকে 10 টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 30 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি তেরোকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। গতকাল সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এ সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে 10 টাকা চায় নয়ন। এতে জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষে 30 জন আহত হয়। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কর্মস্থলে না ফেরা অপরাধী কর্মকর্তাদের খুঁজছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের রাজনৈতিক ভূমিকা ও ব্যাপক দমন পীড়নের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল বলে অনেকে মনে করেন। যেসব পুলিশ কর্মকর্তা বল প্রয়োগে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। তবে অভিযুক্ত অনেক পুলিশ কর্মকর্তা এখনো পলাতক আছেন। তারা গ্রেপ্তারের ভয়ে চাকরিতে যোগ দেননি। পুলিশের একাধিক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের আলটিমেটাম সত্ত্বেও এখনো কাজে যোগ দেননি আওয়ামী লীগ আমলের অনেক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। পলাতক বা আত্মগোপনে থাকা এসব কর্মকর্তাদের অপরাধী হিসেবে গ্রেপ্তারের উদ্দেশ্যে খোঁজা শুরু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কথায়ও সেই আভাস মিলেছে। গতকাল আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। তাদের আমরা পুলিশ বলবো না, তাদের ক্রিমিনাল বলবো। আমরা আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। 2-1 দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন ঢাকা সহ বিভিন্ন সেনানিবাসে 626 ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা আশ্রয় নেন। এর মধ্যে 515 জনই পুলিশ বাহিনীর সদস্য ছিল, 28 জন ছিলেন কর্মকর্তা পর্যায়ের, বাকিরা বিভিন্ন পর্যায়ের সদস্য। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের 187 জন সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি। এর বাইরেও অনেক পুলিশ সদস্য নানা কৌশল ও কারণ দেখিয়ে কর্মস্থলে উপস্থিত রয়েছেন।
ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে সারা দেশে এখনো পর্যন্ত পুলিশের সাবেক 3 আইজি সহ 184 সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ডিএমপির 99 জন আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, কর্মস্থলে যোগ না দিয়ে পলাতক বা আত্মগোপনে থাকা কর্মকর্তাদের অপরাধী হিসেবে দেখা হচ্ছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের বিরুদ্ধে হবে বিভাগীয় মামলা। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যারা চাকরিতে ফিরতে পারবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলায় তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে। যাদের বিন্দুমাত্র সংশ্লেষ মিলবে, কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে দুর্নীতি, হত্যা, নির্যাতন সহ নানা অভিযোগে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা যোগদান না করে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে অনেক মামলা হচ্ছে। এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের ডিআইজি রেজাউল করিম বলেন, ফৌজদারি মামলায় এজাহারভুক্ত আসামি পুলিশ সদস্যদের কয়েকজনকে গ্রেপ্তারের অনুমতি রয়েছে। যাদের পাওয়া যাচ্ছে তাদের হেফাজতে নেওয়া হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অপরাধী পুলিশ কর্মকর্তারাই পলাতক আছেন। তারা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বিবেচনার সুবিধা দিয়েছেন। বিরোধী দলমত দমন এবং বিশেষ করে সর্বশেষ ছাত্র জনতার গণ আন্দোলনের নজিরবিহীন দমন পীড়ন চালিয়েছেন। জনগণের বিপক্ষে গিয়ে যারা নিজ ও দলীয় স্বার্থে কাজ করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিতর্কিত কর্মকাণ্ড ও বেআইনি কাজে জড়িত কর্মকর্তাদের গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। ইতিমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন, অ্যাকশন যে শুরু হয়ে গেছে তার নমুনা দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সর্বশেষ গত সোমবার ডিবি পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র জনতার আন্দোলন চলাকালে এসি ইফতেখার মাহমুদ রাস্তায় শুয়ে গুলিবর্ষণ করেছিলেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, তখন বাড্ডায় ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার নামে এক যুবক। ওই ঘটনায় নিহতের মা মোহাম্মদ মাসুমা বেগম গত 20 আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এসি ইফতেখারকে। পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে রয়েছে 38 মামলার আসামি ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। তাকে এখনো চাকরিচ্যুত করা হয়নি। পলাতক হিসেবে হারুনকে পুলিশ সদর দপ্তরের তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। নিরাপত্তার অজুহাতে আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রাখার ঘটনায় বেশি সমালোচনায় পড়েন হারুন। 5 আগস্টের পর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। তার বিরুদ্ধে 2011 সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে নির্যাতনের অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নিয়ে উল্টো পুনর্বাসন ও পদোন্নতি নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। 13 বছর পর গত 19 আগস্ট হারুনের বিরুদ্ধে ডিএমপি শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপি নেতা ফারুক। গত 18 সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সাবেক অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম। এর আগে 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ আব্বাস আলী বাদী হয়ে পল্টন থানায় মীর রেজাউল আলমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তার আগে 14 আগস্ট তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মামলা ও তথ্য সংগ্রহ বিষয়ক কর্মকর্তা সালাউদ্দিন খান বাদী হয়ে মীর রেজাউল সহ 15 পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে পল্টন থানায় এজাহার দায়ের করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান বহুল আলোচিত সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। তিনি 21 আগস্ট গ্রেনেড হামলা তদন্তকারী কর্মকর্তা ছিলেন। ডিএমপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে বিভিন্ন অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে কাহার আকন্দ চাকরিচ্যুত হন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় দীর্ঘ 7 বছর পর 2009 সালের 28 জানুয়ারি চাকরি ফিরে পান। তার একদিন পর অবসরে যান। পরে ওই বছরের 19 ফেব্রুয়ারি 2 বছরের চুক্তিতে নিয়োগ পান তিনি। এরপর 4 দফায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়। বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র পুলিশ কর্মকর্তা যিনি অবসরের পরও 10 বছর চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। 2019 সালের ফেব্রুয়ারিতে তিনি চূড়ান্ত অবসরে যান। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করেও হেরে যান স্বতন্ত্র প্রার্থীর কাছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।